সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী থেকে, এবং গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়টি শেষ করেছি, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। আমরা অনেকগুলো অধ্যায় ছিল এখানে, সবগুলো অধ্যায় পড়েছি। এবং আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের অনুশীলনী, আমাদের এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো সমাধান করব। এবং সেটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যা পড়েছি সেগুলো তো জানার জন্য পড়েছি, এবং পরীক্ষার জন্য এখন কিছু পড়া আমাদের প্রয়োজন। সুতরাং আমরা এই যে অনুশীলনীগুলো আমরা সমাধান করব সেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাজে আজকের ক্লাসে তোমরা সবাই মনোযোগ দাও এবং খাতা কলম নিয়ে বসো, যাতে আমরা খুব ভালো করে আজকের ক্লাসটা আমরা করতে পারি। আমরা আমাদের অনুশীলনী, আমরা তো জানি যে আমাদের হচ্ছে 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা নৈর্ব্যক্তিক অবজেক্টিভস এমসিকিউ, তারপর হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো আমরা এই সবগুলো মধ্য থেকে আজকে আমাদের অনুশীলনে আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ জাতীয় প্রশ্ন। আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? কয়টি? তোমরা এখন ভিডিওতে পজ করবে, পজ করে বলবে যে কয়টা। আমরা বিভিন্ন ক্লাস তো করেছো, কয়টি? আচ্ছা, এখন দেখো আমার সাথে মিলিয়ে নাও। 3টি গুণ থাকতে হবে। কি কি? ওই যে তাকে ইন্টেলিজেন্ট হইতে হবে, আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকতে হবে, এগুলো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন, বুদ্ধিমান নাগরিক হতে হলে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে হবে। আচ্ছা, এটা টিক দিলাম। তারপর নিজস্ব লোককে ভোট দিতে হবে। নিজের লোক হলে ভোট দেওয়া লাগবে, ভালো খারাপ দেখা লাগবে না। হ্যাঁ, দেশের উন্নয়নে কাজ করতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। কাজেই আমাদের তাহলে সঠিক উত্তর কোনটা? 1 এবং 3। 1 এবং 3 আছে এখানে। হ্যাঁ, 1 এবং 3। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 এবং 3। আচ্ছা, এখন আমরা এটাও একটা বহু নির্বাচনী প্রশ্ন, কিন্তু একটা ঘটনা দেখা যাবে, সিচুয়েশন থাকবে, স্ট্রাকচার। ওই স্ট্রাকচার থেকে, এই কাঠামো থেকে আমরা কিছু প্রশ্ন করবে, সেটার উত্তর দিতে হবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা হচ্ছে তপু রিকশায় যাচ্ছিল। ভালো কথা। হঠাৎ সে দেখলো একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলো এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। ভালো কাজ করছে, তাই না? প্রশ্নটা কি তাহলে? প্রশ্ন যে তপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে? তার বুদ্ধি, আত্মসংযম, আত্মবিশ্বাস, বিবেক, কোন জায়গাটা কাজ করেছে? তার কি করেছিল? যে রিক্সা চালাচ্ছিল, তো তপু রিক্সায় যাচ্ছিল, তারপর হচ্ছে দেখলো যে একটা গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু অন্য সহযোগে ড্রাইভারকে আটক করছে। এখানে তার বিবেক কাজ করেছে। চিন্তা করছে ওই যে ড্রাইভারটা একটা অন্যায় কাজ করেছে, সুতরাং সে তার বিবেকের তাড়নায়, তার বুদ্ধি, সব কিছু প্রধানত তার বিবেক কাজ করেছে, তারপর ড্রাইভারটিকে ধরে এনেছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে বিবেক কাজ করেছে, কনসায়েন্স। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। কি সিদ্ধান্ত নিতে পারি? তপু একজন সুনাগরিক। হ্যাঁ, গুণ তো পাওয়া গেছে একটা। তারপরে সে বাংলাদেশের মূল্যবান সম্পদ। সুনাগরিক হলে কি মূল্যবান সম্পদ হয় না? হয়। তাহলে এখানে আমরা টিক দিলাম। তার মতো মানুষেরাই উন্নত দেশ গড়ে তুলতে পারে। মানে সুনাগরিক ছাড়া কি উন্নত দেশ হওয়া সম্ভব? সম্ভব নয়। সুতরাং তার মতো মানুষেরাই উন্নত দেশ গড়ে তুলতে পারবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। বুঝতে পারলে সবাই? ঠিক আছে। তাহলে এখন আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমাদের এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, সেই 2টা সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করব, এবং সমাধানটা তোমরা চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। এবং আমার উত্তর যেভাবে আমি লিখেছি সেটা তোমাদের মতো হইতে হবে না, মানে এরকম হইতে পারে। তাহলে এটার সৃজনশীল প্রশ্নের বৈচিত্র্য হচ্ছে এরকম, সবাই সবার নিজের মতো করে লিখবে, কারো এটা একেবারে মিলে যাবে না। হ্যাঁ, এখানে মুখস্থ বিদ্যার ব্যাপার নাই, এখানে বুঝার ব্যাপার, দক্ষতার ব্যাপার। আমাদের সৃজনশীল প্রশ্ন নাম্বার 1 অনুশীলনীতে, সেটা কি?
দুই বন্ধু বা বান্ধবীর মধ্যে কথোপকথন হচ্ছে। সামিহা বলছে যে, লাজিম, কিছুদিন আগে পত্রিকায় রিক্সাওয়ালার খবরটি পড়েছিস? লাজিম বলছে, হ্যাঁ পড়েছি। ওই রিক্সাওয়ালা পড়ে থাকা একজন নারীর 1,00,000 টাকার একটি ব্যাগ যাত্রীর কাছ থেকে ফেরত দেয়, যাত্রীর কাছে ফেরত দেয়। আর যাত্রীর চিকিৎসা খরচের বাকি করে পুরো টাকাটা তাকে ফেরত দেয়। আচ্ছা, সামিহা বলতেছে, ওই রিক্সাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার। সততায় রিক্সাওয়ালার বিচক্ষণতা ও সচেতনতাকে প্রশংসার দাবিদার। মানে ব্যাপারটা হচ্ছে যে এই দুইজন বন্ধু সামিহা আর লাজিম কথা বলতেছে। সে বলতেছে যে একটা রিক্সাওয়ালার খবর পড়ছিল যে রিক্সাওয়ালা এক নারী রিক্সাতে যাচ্ছিল, ওখানে টাকা রেখে চলে গেছিল হসপিটালে তার চিকিৎসা করাবে। কিন্তু রিক্সাওয়ালা টাকাগুলো পাইছে, পাওয়ার পর সেই যাত্রীকে খুঁজে বের করছে, মহিলাকে টাকাটা দিল। দেওয়ার পর মহিলা তো হারায় ফেলছিল, এখন মহিলা পাইছে। তারপর চিকিৎসার জন্য যত টাকা লাগে সব এগুলো রেখে বাকি টাকা রিক্সাওয়ালার ফিরিয়ে দিচ্ছে। মানে দুইজনই একটা ভালো কাজ করছে, তাই না? এটাই। তাইলে এখন প্রশ্ন থাকবে তোমাদের জন্য যে ক, খ, গ, ঘ, 1, 2, 3 এবং 4 নম্বরের প্রশ্ন। প্রথম এবং নম্বরের সাথে নাম্বারেরও মিল আছে। 1 নম্বর প্রশ্ন 1, 2 নম্বর প্রশ্নে 2, 3 নম্বর প্রশ্নে 3 মার্কস, 4 নম্বর প্রশ্নে 4 মার্কস। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? আমরা ক্লাসে বলেছি, গত ক্লাসে, আত্মনিয়ন্ত্রণ ও সুনাগরিকত্ব অর্জনে একটি উদাহরণ ঘটনা ব্যাখ্যা করো। আত্মনিয়ন্ত্রণ ও সুনাগরিকত্ব অর্জনে একটি উদাহরণ, একটা এক্সাম্পল, তুমি সেটা ঘটনা ব্যাখ্যা করো। উপরের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার গুণটি জরুরি। মানে আচ্ছা, রিক্সাওয়ালার কোন গুণটি জরুরি, তুমি কি একমত? সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার গুণটি জরুরি। আচ্ছা, এই গুণটা বাদ। রিক্সাওয়ালার গুণটি জরুরি, তুমি কি একমত? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। তাহলে আমরা আসলে এটার আনসার শুরু করি, দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের কততম? বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ। প্রথমটার উত্তর শেষ। খ নম্বর, আত্মনিয়ন্ত্রণ ও সুনাগরিকত্ব অর্জনে একটি সুনাগরিকত্ব অর্জনের একটি উদাহরণ। সুনাগরিক হওয়ার জন্য আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে। একটি ঘটনাটা ব্যাখ্যা করো। যেমন রিক্সাওয়ালার ঘটনা একটি আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটাই বলতে পারি আমরা। এরকম অন্য ঘটনা তুমি বলতে পারো। রিক্সাওয়ালার ঘটনা একটি আত্মনিয়ন্ত্রণ ও সুনাগরিকত্বের বাস্তব উদাহরণ। কারণ রিক্সাওয়ালা কি করছে, বিপুল পরিমাণ টাকা ব্যাগে পাওয়ার পরও লোভে না পড়ে তা সঠিকভাবে মালিকের কাছে ফিরিয়ে দেন। এটি তার সততা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার পরিচয় বহন করে, যা একজন সুনাগরিকের মৌলিক গুণ। একটা মৌলিক গুণ হচ্ছে যে তাকে অবশ্যই আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে, সে লোভে পড়ে নাই, নিজের স্বার্থ দেখে নাই, তাই না? এটা হচ্ছে সুনাগরিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাই। উপরের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর। তো রিক্সাওয়ালার মাঝে কোন গুণটা ফুটে উঠছে, কোন গুণটা ছিল? আচ্ছা, উপরের ঘটনাটি রিক্সাওয়ালার মধ্যে তার আসলে সততা, বিবেকবোধ, আত্মনিয়ন্ত্রণ, এই যে গুণাবলীগুলো, অনেক গুণাবলী তো আছে। তাহলে আমরা যদি বিবেকবোধ, আত্মনিয়ন্ত্রণ, সুনাগরিকের যে গুণগুলো রয়েছে সেগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। যেমন সততা কেমন? বিপুল অর্থসহ ব্যাগটি মালিককে ফেরত দিয়েছে, তার সততার গুণ নিদর্শন। আত্মনিয়ন্ত্রণ কিভাবে হয়েছে? যে লোভের প্রতি মনোযোগ না দিয়ে সঠিক কাজটি সে করেছে। তারপর হচ্ছে বিবেকবোধ কেমনে? যাত্রীর অসুস্থতা দেখে চিকিৎসার খরচ ও পরিশোধ করছে সে। তারপরে সচেতনতা কি? নিজের কর্তব্য ও নৈতিক দায়িত্ব অনুধাবন করেছে সে, এবং সে দায়িত্বশীল আচরণ করছে, দেশের একজন সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছে, তাই না? তাহলে রিক্সাওয়ালার এই অনেকগুলো গুণ এখানে সে পালন করেছে। আরও কি হতে পারে? যে বিপুল পরিমাণ, এটা ব্যাখ্যা করি এখন আমরা। তিনি বিপুল পরিমাণ অর্থসহ ব্যাগটি পেয়ে লোভের বশবর্তী হননি, বরং মালিককে খুঁজে বের করে তা ফেরত দিয়েছেন।
শুধু তাই নয়, তিনি নিজে আর্থিকভাবে কষ্টে থেকেও যাত্রীকে চিকিৎসা খরচের জন্য কিছু টাকা পরিশোধ করে আসছে, উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। এমন কাজ একজন সচেতন, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকই করতে পারে। রিকশাওয়ালা তো গরিব না, টাকা সে না রেখে কিন্তু দিয়ে দিছে চিকিৎসা খরচের জন্য। এই ঘটনা থেকে বোঝা যায় সুনাগরিক মাত্রই নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে প্রস্তুত থাকেন। রিকশাওয়ালার সততা এবং বিবেচনাবোধ দেশের সকল নাগরিকের জন্য অনুকরণীয়। এটা আমরা এটাকে ফলো করতে পারি, তার যে কাজটা সে করেছে, তাই না? এটা অনুকরণ। এখন আমরা তাহলে ঘ নাম্বার প্রশ্নে যাই, 4 নম্বরে, যে সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার গুণগুলো আমাদের গুণগুলো জরুরি। তুমি কি একমত কিনা, তাই না? উত্তরের সপক্ষে আমরা যুক্তি দিই। হ্যাঁ, আমি একমত যে সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার গুণটি জরুরি, তাই না? একটা গুণ আমরা কেটে দিই, রিকশাওয়ালার গুণটি জরুরি। হ্যাঁ, আমি একমত যে সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার গুণটি জরুরি। একমত হওয়ার কারণটা কি? কারণগুলো হচ্ছে এরকম, তুমি পয়েন্ট আউট করে লিখতে পারো। সুনাগরিকের অন্যতম গুণ সততা, বিবেকবোধ ও আত্মত্যাগ করা বা আত্মনিয়ন্ত্রণ করা। রিকশাওয়ালা নিজের লাভের কথা না ভেবে সঠিক কাজ করেছেন। সমাজে যদি সবাই তার মতো আচরণ করে তবে দুর্নীতি ও অপরাধ কমবে। এই গুণগুলো রাষ্ট্রে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক। এমন গুণাবলী থাকলে একজন ব্যক্তি আদর্শ সুনাগরিক হতে পারেন। একজন সুনাগরিকের প্রধান বৈশিষ্ট্য হলো সততা, বিবেকবোধ এবং আত্মনিয়ন্ত্রণ। রিকশাওয়ালার মধ্যে এই গুণগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। তিনি নিজের ক্ষতি স্বীকার করেও অন্যের কল্যাণ করেছেন। তার সততা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করে এবং অন্যদেরকে অনুপ্রাণিত করে সঠিক পথে চলার জন্য। তারপর আরো আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি, যদি দেশের সব নাগরিক তার মতো গুণাবলী ধারণ করে তবে সমাজে অন্যায়, দুর্নীতি ও আত্মস্বার্থপরতা কমে যাবে এবং একটি উন্নত ও আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব হবে। তাই সুনাগরিক গড়ে তুলতে হলে রিকশাওয়ালার মতো সততা ও আত্মত্যাগের মানসিকতা থাকা আবশ্যক। এটা কম্পালসারি থাকতেই হবে, তাই না? তাহলে এই যে আমরা প্রথম যে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে আমাদের বইয়ে অনুচ্ছেদে 5ম অধ্যায়ের, সেটা আমরা সমাধান করলাম, তাই না? এই সমাধান এরকম হইতে পারে। এখন সবাইকে এটা করতে হবে, এটা কিন্তু কম্পালসারি, এই যে এখানকার আবশ্যক, প্রত্যেককে এটা সমাধান করতে হবে। কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো, লেখালেখির প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে না। কাজে আমি আনসারটা দিয়ে দিলাম, যারা এটার সাথে কিছু বাড়াতে চাও, কমাতে চাও, তোমার মতো করে লিখতে চাও, তুমি পারবে। এটা শুধুমাত্র একটা নমুনা, এরকম হইতে পারে উত্তরটা আর কি। বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটা পজ করে আবার প্রথম থেকে তোমরা সেটা করবে। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন আসে, তো সেটাও করিয়ে দিচ্ছি এবং সেটাও তোমরা অবশ্যই সমাধান করবে নিজেরা। না পারলে এখান থেকে দেখে দেখে হলেও করবে, কপি করবে, মানে বোর্ড থেকে দেখে নিজেরা আবার খাতায় লিখবে, এটা হলেও করবে। আচ্ছা, আমরা প্রশ্নটা আগে পড়ি। প্রশ্ন হচ্ছে, সোহান সাহেব এবং শেখর বাবু 2 বন্ধু। সোহান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন পূর্বে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন। তারপর হচ্ছে, শেখর বাবু একজন বেসরকারি ব্যবসায়ী। এবছর তিনি শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পান। তাদের সচেতনতার লক্ষণগুলো উচ্চতর সচেতনতায় দৃষ্টান্ত। আচ্ছা, তারপর সোহান সাহেব ঈদের আনন্দে উৎসবে শেখর বাবু পরিবারকে দাওয়াত করেন। শেখর বাবু ও পূজা পার্বণে সোহান সাহেবের পরিবারকেও তার বাসায় নিয়ে আসেন। 2 জন নাগরিকই নিজেদের আচার আচরণে স্বাধীনতা ভিত্তিক পালন করেন। তার যার যেরকম স্বাধীনতা আছে সেভাবে পালন করেন। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ মূল্যবান সম্পদটা কি? তারপরে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্ধারিত বাধা কি? কথাটি সুনাগরিক হওয়ার ক্ষেত্র নির্ধারিত একটি বাধা আছে, সেটা কি? উপরের ঘটনা অনুযায়ী স্বাধীনতার নির্ধারিত আচার আচরণ পালনের মাধ্যমে নাগরিকের কোনো অধিকার ভোগ করছে ব্যাখ্যা করো।
নির্ধারিত আচরণ কিন্তু সবাই ভোগ করতে পারে, যা ইচ্ছা তাই আচরণ করতে পারে না। তারপর সোহান সাহেব এবং শেখর বাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। পাঠ্যপুস্তকের আলোকে এটা ব্যাখ্যা করো। তাহলে আমরা আসলে একটা সমাধান দেখি। সমাধান প্রথমটা হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ মূল্যবান সম্পদ হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ মূল্যবান সম্পদ হলো তার জনগণ বা নাগরিক। সবচেয়ে মূল্যবান সম্পদ। নাগরিক যদি ভালো হয় তাহলে সবই ভালো, নাগরিক খারাপ হলে সবই খারাপ। তারপর খ হচ্ছে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্ধারিত একটি বাধা, কথাটি ব্যাখ্যা করো। আচ্ছা, একজন নাগরিকের মাঝে যদি নৈতিক শিক্ষা, সচেতনতা, দায়িত্ববোধের অভাব থাকে তাহলে সে কখনোই সুনাগরিক হতে পারে না। এই অভাবই একটি বড় বাধা যা সুনাগরিক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অনেকেই শুধুমাত্র অধিকার ভোগ করতে চায় কিন্তু দায়িত্ব পালন করতে বিরত থাকে, চায় না। এটি সুনাগরিকত্বের পথে একটি স্পষ্ট বাধা। তুমি অধিকার ভোগ করবা কিন্তু নিজের প্রতি যে দায়িত্ব সেটা পালন করবা না, তাহলে হবে না। অধিকার ভোগ করতে হবে, সাথে সাথে যে দায়িত্ব কর্তব্য নিজের প্রতি আসবে সেটাকেও কিন্তু পালন করতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাই। উপরের ঘটনা অনুযায়ী স্বাধীনতার নির্ধারিত আচার আচরণ পালনের মাধ্যমে নাগরিকের কোনো অধিকার ভোগ করছে, মানে কোন অধিকারটা সে ভোগ করছে ব্যাখ্যা করো। উপরের ঘটনা অনুযায়ী স্বাধীনতা নির্ধারিত আচার আচরণ পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকার ভোগ করছে ব্যাখ্যা করো। তো ব্যাখ্যাটা আমরা করি যে উপরের ঘটনা স্পষ্টভাবে দেখা যায় যে সোহান সাহেব এবং শেখরবাবু পরস্পরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করছেন এবং একে অপরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন একজনের বাসায় আসার জন্য। এক্ষেত্রে বোঝা যায় তারা বাংলাদেশের সংবিধানে বর্ণিত যে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার, সেই অধিকার তারা ভোগ করছেন, নিজের ধর্ম পালন করছেন এবং অন্যকে সাহায্য করছেন। বাংলাদেশের সংবিধানের প্রত্যেক নাগরিককে নিজ ধর্ম পালন এবং প্রচারের স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতার আওতায় একজন মুসলমান ঈদ উদযাপন করতে পারবে, যেমন তেমনি একজন হিন্দু নাগরিক পূজা পার্বণ পালন করতে পারবে। পাশাপাশি অন্য ধর্মের মানুষও তাতে অংশ নিতে পারবে যদি আন্তরিকতা ও সম্মানবোধ থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। তো এই ঘটনাতে আমরা যেটা দেখি যে সোহান সাহেব ঈদের সময় শেখরবাবুর পরিবারে আমন্ত্রণ করেছেন, শেখরবাবু পূজার সময় সোহান সাহেবের পরিবারকে দাওয়াত করেছেন। তাদের এই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল আচরণ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করে। এর মাধ্যমে তারা স্বাধীনতার অধিকারটি যথাযথভাবে উপভোগ করছেন এবং অন্যের অধিকারকেও সম্মান জানাচ্ছেন। এটি একটি সুস্থ উন্নত সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আচরণ। তাহলে এভাবে তোমরা এই যে গ নাম্বারের যে প্রশ্নের উত্তর সেটা করতে পারো। তোমরা আবার রিওয়াইন্ড করে পিছন থেকে আবার দেখতে পারো আনসারটা আমরা কিভাবে তৈরি করেছি। এখন আমরা আমাদের ঘ নাম্বার আনসারে চলে যাচ্ছি যে সোহান সাহেব এবং শেখরবাবুর অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন। পাঠ্যপুস্তকের আলোকে আমরা ব্যাখ্যা করতে বলেছে। আমরা শুরু করছি। সাধারণত নাগরিকেরা রাষ্ট্র থেকে অনেক অধিকার ভোগ করে থাকেন, যেমন শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় স্বাধীনতা, ভোটাধিকার, মত প্রকাশের অধিকার ইত্যাদি। কিন্তু একটি আদর্শ সুনাগরিক সেই ব্যক্তি যে অধিকার ভোগ করার পাশাপাশি নিজের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে থাকেন। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে সোহান সাহেব একজন সরকারি কর্মকর্তা হিসেবে ভোট গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। এটা তার রাষ্ট্রের প্রতি কর্তব্যবোধ এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার পরিচায়ক, মানে এইটা পরিচয় বহন করে যে সে তার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে সেটা পালন করেছে। অন্যদিকে শেখরবাবু একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি নিয়মিত কর প্রদান করেন, ট্যাক্স দেন সরকারকে। এই জন্য তিনি শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন। কর প্রদান করা একটি নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব যা দেশের উন্নয়ন ও সেবা খাতে ব্যয় হয়। এটা সে অধিকার ভোগ করেছে, ধর্মীয় স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, এটা তার আছে। এখন তার প্রতি কর্তব্য হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে কর দেয়া, সুতরাং সে সেটা করছে এবং শ্রেষ্ঠ করদাতা হিসেবেও সে পুরস্কৃত হয়েছে। তার মানে সে তার দায়িত্ব কর্তব্য পালন করছে। এছাড়াও আমরা বলতে পারি যে পারস্পরিক ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে সহনশীলতা ও বন্ধুত্বের উদাহরণ। আমরা
অধিকার আছে আমাদের উৎসব পালন করার, এবং কিন্তু সহনশীলতা থাকতে হবে। একজন একজনকে এমনভাবে উদযাপন করা যাবে না যাতে বাধাগ্রস্ত হয় কারো কার্যক্রম। তো তারা সেই সহনশীলতা প্রদর্শন করেছেন, বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটার উদাহরণ সৃষ্টি করেছেন, একে অপরের সংস্কৃতি ও ধর্মকে সম্মান প্রদর্শনের মাধ্যমে সামাজিক সম্প্রীতির পরিবেশ তারা বজায় রেখেছেন। পাঠ্যপুস্তকের আলোকে একজন সুনাগরিকের আচরণ হওয়া উচিত এমন যে অধিকার ভোগ করব কিন্তু দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করব। খুব গুরুত্বপূর্ণ লাইন, যে অধিকার ভোগ করব এবং কিন্তু দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করব। এই দুই ব্যক্তি ঠিক সেই আদর্শই অনুসরণ করেছেন। তারা শুধু নিজেদের জন্য নয় বরং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাহলে এভাবে আমরা গহ নাম্বারের প্রশ্নের উত্তর করতে পারি। তাহলে এভাবে যদি করি তাহলে আশা করা যায় তোমরা ভালো নম্বর পাবে পরীক্ষায়, এবং তোমরা অবশ্যই অনেক সময় লাগলেও এটা লিখে নিবে এবং নিজেরা নিজেদের মতো তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমেই আমরা শেষ করছি আমাদের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশী নাগরিক। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে।